আসসালামু আলাইকুম এভরিওয়ান। মনের লেখন গল্পের 4 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মেয়ের বাড়ির সামনে গিয়ে দেখি একজন মুরব্বী দাঁড়িয়ে আছে। হয়তো উনি মেয়ের বাবা হবেন। আমি গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিলাম, আর আম্মু ভিতর থেকে বের হলো। আম্মু এগিয়ে গিয়ে মুরব্বীর সাথে কথা বলল। আমি শুধু দাঁড়িয়ে আছি। উনি আমাদের সবাইকে ভিতরে গিয়ে বসতে বললেন। আমরা সবাই গিয়ে ভিতরে বসলাম। আমি চুপ করে আছি। আমার এখানে এত কথা বলার দরকার নেই, যা বলার তা আমার আম্মুই বলবেন। এজন্য শুধু চুপচাপ বসে আছি। তবে মেয়ের বাবা আসমকে একটা প্রশ্ন করলো যে আপনাদের সবাইকে তো আমি কম বেশি চিনি। রিয়াকে দেখিয়ে বলল, এই মেয়েকে তো আগে কখনো দেখি নাই। আম্মু কিছু বলবে তার আগে রিয়া বলল, জি আঙ্কেল, আমি ওদের বাসায়। রিয়াকে আমি বললাম, রিয়া মাইকে আমার কাছে দাও। আর বড়রা কথা বলছে দেখছো না, এখানে তুমি এত কথা বলবে না। আমি বলছি তো, শুধু চুপচাপ বসে থাকো। আমি এবার মেয়ের বাবাকে বললাম, জি, এই মেয়ে আমার আম্মুর ছোট বোনের মেয়ে, আর ও আমাদের বাসায় থেকে পড়াশোনা করে। আমার কথা শুনে রিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু শুধু হাসি দিয়ে বলল, ও আমার বড় বোনের মেয়ে। আমি মাইকে কোলে নিয়ে বললাম, আর এ হলো আমার মেয়ে। আঙ্কেল জিজ্ঞেস করলো, কিন্তু তুমি না সবার ছোট, তাহলে ও তোমার? আমি আঙ্কেলকে বুঝিয়ে বললাম যে আমি কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করছিলাম। এইসব কথা আমি পরিবারের কারো কাছে বলি নাই, কিন্তু আফসোস ওকে জন্ম দিতে গিয়ে ওর আম্মু মারা গেছে। আমার কথা শুনে আঙ্কেল বলল, বাবা এই নিয়ে মন খারাপ করো না, হয়তো তোমার কপালে এমন লেখা ছিল। তুমি যদি বলো তো আমি তোমার জন্য। আম্মু বলল, তার আর দরকার নেই ভাই সাহেব, আগে বড় ছেলের বিয়ে হয়ে যাক, পরে দেখছি। আম্মু মেয়ের বাবার সাথে টুকটাক কিছু কথা বলল। কিছুক্ষণ পর মেয়েকেও নিয়ে আসা হলো। আমার ভাবি দেখতে মোটামুটি ভালোই সুন্দর আছে বলতে হবে। তবে হঠাৎ করে দরজা ঢেলে একটা মেয়ে ভিতরে ঢুকলো। মেয়েটাকে দেখে আমি একটু বোকাই হয়ে গেলাম। এই মেয়ে এখানে কি করে? এটা তো আমাদের ক্লাস টিচার, যাকে আমি প্রপোজ করেছিলাম। ম্যাডাম এসে চুপচাপ ভিতরে চলে গেল। যাওয়ার আগে শুধু আমার দিকে একবার তাকিয়ে দেখলো। মনে মনে বললাম, এই তো সুযোগ, ওনার নামটা জেনে নেই। এজন্য বললাম, আঙ্কেল এই মেয়েটাকে তো আমি চিনলাম না। আঙ্কেল বলল, ও আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড, ওর নাম হলো মিতু। আরো আগে আসার কথা ছিল ওর, কিন্তু ভার্সিটিতে গিয়েছিল, তো এই জন্য হয়তো একটু দেরি হয়েছে। আমি বললাম, ও বুঝছি আঙ্কেল, তবে আপনি যদি অনুমতি দেন তো আমি ভাবির সাথে আলাদা করে কিছুক্ষণ কথা বলতে চাই। আঙ্কেল বলল, আরে এই কথা কি বলা লাগে, যাও আমার মেয়ের সাথে। আমি মাইকে রিয়ার কোলে দিয়ে ভাবির পিছনে পিছনে যেতে লাগলাম। আম্মু শুধু পিছনে ইশারা করে বলল, বাবা আর যাই করিস ঝগড়া করিস না, আবার দেখিস। ভাবির রুমে যাওয়ার পর ভাবি বলল, কি খবর ছোট ভাই তোমার? আমি বললাম, জান ভাবি, আপনি আমার সাথে কথাই বলবেন না, ভাইয়ার সাথে প্রেম করেন, আর আমি কিছু জানি না, এটা কিভাবে সম্ভব? ভাবি বলল, আমার এখানে কোনো দোষ নেই, তোমার ভাই আমাকে না করছে, এজন্য বলি নাই। নাও তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো। এই কথা বলে ভাবি ফোনটা আমার দিকে এগিয়ে দিল। ভাইয়া আমাকে দেখে বলল, কিরে ছোট ভাই, ভাবিকে পছন্দ হয়েছে? আমি বললাম, যা তুই আমার সাথে কোনো কথা বলবি না, এতদিন ধরে ভাবির সাথে প্রেম করিস আর আমাকে বললি না। ভাইয়া বলল, বলতে পারিস, এটা তোর জন্য সারপ্রাইজ। হঠাৎ আমার নজর গেল ভাবির হাতের উপর। দেখি ভাবির বাম হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি ভাবির হাত ধরে বললাম, কি গো ভাবি, আপনার হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে। ভাবি রক্ত দেখে বলল, কি জানি বাবা, কোথায় লেগে কেটে গেছে নিজেও বলতে পারি না। এইদিকে তো ভাইয়া ভাবিকে ফোনে বকাঝকা করছে, নিজের খেয়াল নিজে রাখতে পারে না, আরো কত কি। ভাবির হাতের রক্ত আমি রুমাল দিয়ে পরিষ্কার করে দিলাম। রুমালটা হাতে বেঁধে দিতেই কে জানি আমার হাত টান দিয়ে আমার গালে ঠাস করে একটা চড় দিয়ে দিল। চড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আর মিতু ম্যাডাম আমাকে বলছে, তোর কত বড় সাহস, তুই আমার বান্ধবীর গায়ে হাত দিস, ও না তোর বড় ভাইয়ের বউ, তুই ওর গায়ে কিভাবে হাত দিলি? এখন যদি আমরা তোদের পরিবারে আমার বান্ধবীকে বিয়ে দিই, তাহলে বিয়ের পর তো তোরা এইসবই করে বেড়াবি। তোদের মতো পরিবারের কাছে আমরা মেয়ে বিয়ে দিব না। যা আমাদের বাসা থেকে বের হয়ে যা, লুচ্চা পোলা কোথাকার। শুধু মেয়েদের সাথে নষ্টামি করতে মন চাই, যখন সুযোগ পাস তখন খালি মেয়েদের গায়ে হাত দিস। মিতু ম্যাডামের এইসব উল্টাপাল্টা কথা শুনে রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। আমিও শরীরে জোর দিয়ে মিতু ম্যাডামের গালে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বললাম, এই ফালতু মেয়ে, তুই কোথা থেকে আসলি রে? আর আমার ভাবির সাথে আমি কি করব না করব এটা আমার বিষয়। তুই মনে হয় খুব ভালো না,
বয়স তো কম হলো না, এখনো তো একটা বিয়ে করতে পারলি না, আর তুই আমার চরিত্রের দোষ দিস? আমার তো মনে হচ্ছে সমস্যা তোর ভিতরে আছে। আর তুই আমার ভাবির কারণে আজকে এইসব করলি। তোর বেস্ট ফ্রেন্ড না? ঠিক আছে, আমিও দেখছি এই বিয়ে কিভাবে হয়। ভাবির কাছ থেকে ফোনটা নিয়ে বললাম, ভাইয়া তুই তো সব দেখলি, আমি যদি তোর আপন মায়ের পেটের ভাই হই তাহলে এই মেয়েকে তুই বিয়ে করতে পারবি না। আর যদি আমাকে তোর ভাই মনে না করিস তাহলে করতে পারিস, আমি না করব না। ওর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে এত অহংকার করে, তাই না? ঠিক আছে করুক, তুই আমার কথা মান, আমি তোরে দরকার পড়লে 3টা বিয়ে করাবো। আজকের পর থেকে এই মেয়ের সাথে তুই আর কোনো কথা বলবি না, সব কিছু ব্লক করে দিবি। এই কথা বলে ফোনটা কেটে ভাবির হাতে মোবাইল দিয়ে বললাম, আপনার বেস্ট ফ্রেন্ড না? ঠিক আছে, আপনার বেস্ট ফ্রেন্ড নিয়ে আপনি থাকেন এখানে। এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। ভাবি শুধু জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। বাইরে গিয়ে আম্মুর হাত ধরে বললাম, এখান থেকে চলো, এই বিয়ে হবে না, ওরা ওদের মেয়ে অন্য কারোর সাথে বিয়ে দিবে, এখন চলো আম্মু এখান থেকে। মেয়ের বাবা দাঁড়িয়ে বলল, বাবা কি কথা বলছে এইসব? আমি এবার জোরে বললাম, আম্মু যাবে নাকি এখানে থাকবে, নইলে আমি কিন্তু চলে যাব। আম্মু বলল, কি হয়েছে তো বলবি তো বাবা। আম্মুকে আর দাদিকে জোর করে বাসা থেকে বের করলাম। গাড়িতে ওঠার পর ভাবি দৌড়ে এসে বলল, টিপু শোনো প্লিজ আমার কথাটা, ও ভুল করে ফেলেছে, ও তো এত কিছু দেখে নাই, হঠাৎ করে দেখছে তো এজন্য। আমি রেগে বললাম, এই মেয়ে গাড়ির সামনে থেকে সর বলছি, মেজাজ গরম করবি না, তোর বেস্ট ফ্রেন্ড নিয়ে তুই থাক। কত বড় সাহস আমার গালে চড় দেয়। ও তোর বেস্ট ফ্রেন্ড না হলে ওরে আমি তুলে নিয়ে যেতাম। আমি গাড়ি সাইড করে বের হয়ে আসলাম। ভাবি চুপচাপ দাঁড়িয়ে আছে, আমাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু আমি এইসব না দেখে গাড়ি নিয়ে বের হয়ে আসছি। আমার পরিবারের সবাই জানে আমার রাগ উঠলে আমি কাউকে মানি না, যা ইচ্ছা তাই করতে পারি। আম্মু পিছন থেকে ইশারা করে রিয়াকে বলল, কি হয়েছে তা আমাকে জিজ্ঞেস করতে। রিয়া আমার দিকে তাকাতেও ভয় পাচ্ছে, দেখতে পারছি। কিছুক্ষণ পর রিয়া বলল, ভাইয়া রেগে আছেন এখনো? আম্মু বলল, রিয়া বেশি কথা বললে কিন্তু গাড়ি থেকে ফেলে দিব। রিয়া বলল, দেন দেখি, আপনি আমাকে গাড়ি থেকে বের করে দেখি আপনার কত সাহস, এত মাথা গরম করেন কেন? আমি বললাম, চুপ থাকো আমার মিনার মা। রিয়া বলল, এই আপনি আমাকে মিনার মা বলবেন না কিন্তু, নইলে আপনার চুল ছিঁড়ে ফেলবো। এখন বলেন কি হয়েছে শুনি। আম্মু সাথে বলল, বাবা কি হয়েছে বলবি তো, খালি রাগ দেখালেই হবে। আমি গাড়ি ড্রাইভ করতে করতে সবকিছু বললাম। সবকিছু শুনে আম্মু চুপ করে বসে আছে। দাদি শুধু বলল, ভাইরের মেয়ে এসে তোর গায়ে হাত দিবে কেন, এত সাহস ওর কোথা থেকে পাই, আমাকে বলতে একবার। রিয়া আমার মাথায় হাত দিয়ে চুল টেনে বলল, এত রাগ করেন কেন ভাইয়া, রাগলে কিন্তু আপনাকে খুব বাজে লাগে। আমি আপনাকে বলতে চেয়েছিলাম আমাকে নিয়ে যান, আমি যদি থাকতাম না আমার সামনে ও আপনাকে চড় দিত, চুল টেনে ছিঁড়ে ফেলতাম না। আম্মু পেছন থেকে ভাইয়াকে বলছে, শুনছি দেখ সবকিছু কিন্তু ভালোই ভালোই হয়ে যেত, বাইরে একটা মেয়ে এসে সবকিছু নষ্ট করে দিল। তোর কথা মতো তো গিয়েছিলাম, আমি এখন কিছু বলতে পারবো না বাবা, তোর বিষয় এখন তুই দেখ। এই কথা বলে আম্মু চুপ হয়ে গেল। বাসার সামনে গাড়ি থামিয়ে ভিতরে চলে গেলাম। আমার শরীর শুধু রাগে ফেটে যাচ্ছে, কোনো অপরাধ করি নাই আমি। আর আমি তো ভাবির ভালোর জন্যই ওনার হাত ধরেছিলাম, কিন্তু উল্টা আমাকে চড় দিল। রুমের দরজা লাগিয়ে বসে আছি, হঠাৎ করে বাইরে থেকে রিয়া বলল, ভাইয়া দরজা খুলেন না। আমি বললাম, রিয়া এখন এখান থেকে যাও বলছি, বিরক্ত করবে না আমাকে কিন্তু। রিয়া বলল, ভাইয়া একবার দরজা খুলেন, আপনার সাথে কিছু কথা বলতে চাই প্লিজ ভাইয়া। এই মেয়েকে কিছু বললেও এখন বুঝবে না, শুধু জ্বালাবে। কি আর করব, উপায় না পেয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে আমি গিয়ে বিছানার উপর বসলাম। রিয়া আমার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমি কি বসবো আপনার পাশে? আমি বললাম, দেখো রিয়া, মন মেজাজ এমনি ভালো না, কথা বলতে ইচ্ছে হচ্ছে না আমার। তুমি বুঝতে পারো না কেন বলো তো আমার কথা। রিয়া দাঁড়িয়ে আমার হাতে ছোট্ট একটা চকলেট দিল আর বলল, এটার দাম কত জানেন? এটার দাম 1 টাকা। ছোটবেলায় আমি যখন কান্না করতাম তখন আমার বাবা আমাকেই চকলেট দিত, চকলেট খেতাম আর কান্না করতাম, পরে আমার মন ভালো হয়ে যেত। এই 1 টাকার চকলেট আমার কাছে মনে হতো 1000 টাকা। রিয়ার কথা শুনে আমার মনটা সত্যি একটু হালকা হলো। চকলেটের কাগজটা ফেলে চকলেট মুখে দিয়ে বললাম, বসো রিয়া এখানে। রিয়া আমার পাশে বসে বলল, ধন্যবাদ ভাই আপনাকে। আমি বললাম, ধন্যবাদ কেন?
রিয়া বলল, এই যে আপনি বললেন আপনার পাশে বসতে। আমি বললাম, এজন্য কি আবার ধন্যবাদ দিতে হয় বোকা মেয়ে? রিয়া বলল, ভাইয়া আপনি কি জিম করেন? আমি বললাম, আগে করতাম, 1 সপ্তাহে 1 দিন যাই। কেন বলো তো? রিয়া বলল, না এমনি বললাম, তবে আপনি খুব ভালো মেয়ে বিয়ে করতে পারবেন। আমি বললাম, এমনটা মনে হলো কেন? রিয়া বলল, এর কারণ আমি আপনাকে বলবো না। এখন বলেন, মন ভালো হয়েছে? আমি বললাম, কিছুটা তো ভালো হয়েছে। রিয়া বলল, এত রেগে যান কেন বলেন তো? এত রাগ ভালো না, জানেন না আপনি? আমি বললাম, না জানি না, আজকে তোমার মুখ থেকে শুনলাম। রিয়া বলল, ভাইয়া আপনাকে একটা কথা বলবো, বকা দিবেন না তো আবার? আমি বললাম, আরে না, বকা দিব কেন বলো তুমি? রিয়া বলল, আসলে হয়েছে কি ভাইয়া, বাবা মাকে ছাড়া তো কখনো একা থাকি নাই, একটু গ্রামে যাওয়ার দরকার ছিল। সমস্যা নেই, আমি মাইকে সাথে করে নিয়ে যাব। ভাইয়ের জন্য তো আমাকে এখানে নিয়ে আসা, ওকে আমি সাথে করে নিয়ে যাব। আমি বললাম, ভাইকে শুধু নিয়ে যাবে, মেয়ের বাবাকে নিয়ে যাবে না? আমার কথা শুনে রিয়া খুশি হয়ে দাঁড়িয়ে বলল, ভাইয়া আপনি যাবেন আমার সাথে? আমার যে কতটা ভালো লাগছে। আমি বললাম, গ্রাম এলাকা দেখার আমার খুব ইচ্ছা, নিয়ে যাবেন আমাকে? রিয়া আমার পাশে বসে বলল, আমরা গরিব মানুষ ভাইয়া, এত ধনী না, আমাদের সাথে থাকতে পারবেন না ভাইয়া, যদি কোনো সমস্যা হয়? আমি বললাম, আরে কিছু হবে না, তোমরা থাকতে পারলে আমি পারবো না কেন? তুমিও মানুষ, আমিও মানুষ। রিয়া বলল, সত্যি ভাইয়া আপনি খুব ভালো মানুষ, কিন্তু খালামণি কি বলে? আমি বললাম, ওটা আমি দেখে নিব, এই নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। রিয়া বলল, তাহলে যাব কবে আমরা ভাইয়া? আমি বললাম, আগে পরিস্থিতি বুঝি পরে যাব। রিয়া বলল, আপনি বসেন, আপনার জন্য আমি কফি নিয়ে আসি। আমি বললাম, না তার দরকার নেই, বসো তুমি এখানে। রিয়া বলল, না ভাইয়া আমাকে কাজ করতে হবে, এখানে আসছি শুধু আপনার জন্য। আপনার মন খারাপ ছিল, এজন্য ভাবলাম আপনার মনটা ভালো করে আসি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে যাও, সমস্যা নেই, কিন্তু আম্মুর সাথে এসব বলার দরকার নেই, কখন যাব আমি আম্মুর সাথে কথা বলবো। রিয়া বলল, ওকে ভাইয়া, তাহলে আমি গেলাম। রিয়া চলে যাওয়ার পর আমি বললাম, সত্যি এই মেয়েটার মনটা অনেক ভালো, আমার জীবনে আমি আর কিছু চাই না, ওর মতো একটা বউ পেলেই হলো। তবে রিয়াকে দেখে মনে মনে একটাই সিদ্ধান্ত নিয়েছি, যদি বিয়ে করতে হয় তাহলে গ্রাম অঞ্চলের মেয়েকেই বিয়ে করব। ওরা আর যাই হোক, স্বামীর মন বুঝবে। কিছুক্ষণ আগে কত রেগেছিলাম, কিন্তু ওর সাথে কথা বলে মনটাই কেমন যেন ভালো হয়ে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো চেঁচামেচির শব্দে। বাইরে কেউ একজন আম্মুর সাথে মনে হচ্ছে যেন উচ্চস্বরে কথা বলছে। আপু তো আবার এখানে আসে নাই। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হলাম। রুম থেকে বের হয়ে দেখি ভাবির পরিবারের সবাই চলে আসছে। ভাবি আম্মুর হাত ধরে কান্না করে বলছে ওকে মাফ করে দিতে। আমি ভাবিকে দেখে রুমে চলে গেলাম। ওরা আবার এখানে কেন আসছে? কিছুক্ষণ পর ভাবি আমার রুমে ঢুকে বলল, ছোট ভাই মনে হচ্ছে খুব রেগে আছো। আমি বললাম, আপনি এখানে কেন আসছেন, আর আপনার বেস্ট ফ্রেন্ড কোথায়? ভাবি আমার পাশে বসে বলল, ও এখানে আসতে চেয়েছিল, কিন্তু আমি নিয়ে আসি নাই। হঠাৎ করে ও রুমে ঢুকে দেখে তুমি আমার হাত ধরছো, এজন্য এত রেগে গেছে। আর তুমিও তো ওকে 2টা চট দিয়েছো তখন। আমি বললাম, আপনি কি এখানে আসছেন এইসব কথা বলার জন্য? ভাবি হুট করে আমার হাত ধরে বলল, ঝাড়ু নিয়ে আসবো মারার জন্য? এমন মায়ের মারবো না, তোমার আম্মু আসবে না এখানে। আমি বললাম, হুমকি দেন নাকি? ভাবি আমার হাত ধরে কান্না করে দিয়ে বলল, তোমার ভাই আমাকে খুব বকা দিয়েছে, ও তো না বুঝে এসব করছে, এত কিছু বুঝতে পারে নাই। তুমি না আমার ছোট ভাইয়ের মতো, আমি যদি কোনো ভুল করতাম মাফ করতে না বলো তুমি? আর তোমার ভাই বলেছে ওর সাথে কথা বলতে হলে আমার বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক নষ্ট করতে হবে। দেখো দীপু, আমি বললাম, থাক ভাবি কান্না করবেন না, আমি ভাইয়ার সাথে কথা বলবো। তখন মাথায় রাখছিল, বিনা কারণে চট দিয়েছে এজন্য একটু রাগ হয়েছিল, তবে ওকে বলবেন আমার সামনে যাতে না আসে। ভাবি বলল, আগে বিয়েটা হতে দাও, পরে তোমাকে দেখছি। আমি বললাম, তাহলে তো ভাইয়াকে না করব বিয়ে করার জন্য? ভাবি বলল, আচ্ছা না করিও, সমস্যা নেই, এখন বাইরে চলো, দেখি সবাই কি করে। ভাবির হাত ধরে রুম থেকে বের হলাম। আম্মু আমাদের দেখে বলল, ভাই বোন মিলে গেছে, এখন আমাদের আর কি সমস্যা? ওর বাবা আর ভাই আসুক, পরে পাকা কথা বলা হবে। সবাই মিলে কিছুক্ষণ জমিয়ে আড্ডা দিলাম, পরে ভাবিরা চলে গেল। রাতে খাওয়ার টেবিলে আম্মুকে বললাম, আম্মু একটা কথা বলার ছিল, বলবো কি? আম্মু বলল, বল, কি বলবি?
আমি বললাম বলছি কি এখন তো বসেই থাকবো, তাই ভাবলাম রিয়াদের বাসা থেকে ঘুরে আসি। আমার সাথে রিয়া তাল মিলিয়ে বলল, খালামণি আপনিও চলেন, আর আপনি না গেলে দাদিকে নিয়ে যাই, কয়েকদিন থেকেই চলে আসবো। আম্মু রিয়ার দিকে তাকিয়ে বললাম, এইসবের কোনো দরকার নেই, কারো এখন কোথাও যেতে হবে না। আর বিশেষ করে রিয়া, তুমি মাত্র স্কুলে ভর্তি হয়েছো, আর এখন বাড়িতে যেতে চাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কোথাও যাওয়ার দরকার নেই। আর যদি এত বাবা মাকে মনে পড়ে, ওদের এখানে আসতে বলো, আমি তোমার ভালোর জন্য সবকিছু করছি। বলতে পারো আমি তোমাকে এখানে রেখে যাতে বেশি করে কাজ করাতে পারি, এর জন্য এমন করছি। কিন্তু আমি এটা চিন্তা করছি যে তুমি চলে গেলে তোমার স্কুলের কি হবে, এজন্য বলছি তোমার বাবা মাকে এখানে নিয়ে আসো, দরকার পড়লে কয়েকদিন থেকে পরে চলে যাবে। আর আমাদেরও গ্রাম দেখার খুব ইচ্ছা, বুঝলে, একদিন সবাই মিলে যাব, এত চিন্তা করো না। এখন বাকিটা তোমার ইচ্ছে, যাবে কি যাবে না। আম্মুর কথা শুনে রিয়া বলল, বুঝছি খালামণি, আপনাকে আর কিছু বলতে হবে না। আম্মু বলল, বুঝলে ভালো। রাতের খাবার খেয়ে রুমে চলে আসলাম। ভাবছিলাম রিয়াকে নিয়ে ওদের গ্রামের বাড়িতে যাব, কিন্তু তার হলো না। আম্মু মাঝে একটা ব্যাস লাগিয়ে দিল, থাক এখন আর যাওয়ার দরকার নেই, ভাইয়ার বিয়ে হয়ে যাক আগে, পরে দেখি যেতে পারি কিনা। আজকে 1 সপ্তাহ হয়ে গেল, এই 7 দিন ভার্সিটিতে যাওয়া হয় নাই, এমনকি কারোর সাথে কোনো রকম যোগাযোগ করি নাই। বন্ধুরা কল দিলে বলতাম শুধু বিজি আছি। আর রিয়াকে মাঝে মাঝে স্কুলে যেতে হতো যদি বেশি দরকার পড়তো। আজকে রাতে ভাইয়ার বাবা এসেছে, সকালে উঠেই সবাই বিজি। ভাইয়ার বাবা এসেছে, এজন্য সকাল থেকে রান্না শুরু করছে আম্মু আর রিয়া। কত রকমের পিঠা যে বানানো হবে এখন এটা ঠিক নাই। সকালে উঠে তেমন কিছু খেতেও পারি নাই, খুব খিদে পেয়েছে। রুম থেকে ডাক দিলাম, রিয়া কই তুমি? কিছুক্ষণ পর রিয়া কপালে উন্না বাঁধা অবস্থায় এসে বলল, ভাইয়া। রিয়ার অবস্থা দেখে বললাম, তোমার এই অবস্থা কেন? মনে হচ্ছে যেন কিছু একটা সাথে যুদ্ধ করছো। রিয়া মুখের ঘাম মুছে বলল, ভাইয়া রান্নার কাজে খুব বিজি আছি তো, আর বলবেন না। বড় ভাই আর খালু আসছে তো, এজন্য খালামণি সকাল থেকে বিভিন্ন রকমের রান্না নিয়ে বিজি। আমি বললাম বুঝছি, আর বলতে হবে না, কিন্তু খুব খিদে পেয়েছে, কিছু একটা ব্যবস্থা করে দাও। রিয়া বলল, এখনো তো কিছু হয় নাই, আপনি আবার কি খাবেন? আমি বললাম, কিছু হয় নাই মানে? দেখো রিয়া, তোমার মাথা ফাটাবো এখন, কিন্তু যা রান্না হয়েছে তাড়াতাড়ি নিয়ে আসো বলছি। রিয়া বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি অপেক্ষা করেন, আমি দেখছি কি করা যায়। এই কথা বলে রিয়া চলে গেল। কিছুক্ষণ পর রিয়া আমার হাতে পিঠা দিয়ে বলল, নেন এখন খেয়ে নেন, আমি গিয়ে কাজ করি। আমি বললাম, রিয়া শোনো। রিয়া দাঁড়িয়ে বলল, ভাইয়া বলেন, এখন আবার কি লাগবে? আমি বললাম, বসো এখানে। রিয়া বলল, না ভাইয়া বসবো না, পুরো শরীর ঘামে ভিজে গেছে, রান্নার কাজ শেষ হলে গিয়ে গোসল করে নিব। আমি বললাম, আমার কথা কি শুনবে না তুমি? রিয়া বলল, খালামুনি বকা দিবে। আমি বললাম, সে আমি দেখে নিব, এখন এখানে বসো বলছি। রিয়া আর কিছু না বলে ভয়ে ভয়ে আমার পাশে বসে বললাম, বলেন কি হয়েছে? রিয়ার সামনে পিঠা রেখে বললাম, খেয়ে নাও আগে, পরে কাজ। আমার তো মনে হচ্ছে তুমি সকাল থেকে কিছুই খাওনি। রিয়া বলল, না ভাইয়া খাবো না, গোসল করে পরে একেবারে খাবো, এখন খাবো না। আমি বললাম, খেতে বলছি না, খাও কিন্তু। রিয়া বলল, আপনি এমন কেন বলেন? আর আমার কি আপনার পাশে বসে খাবার যোগ্যতা আছে বলেন? রিয়ার সামনে থেকে পিঠাগুলো সরিয়ে বললাম, চলে যাও এখান থেকে। রিয়া উঠে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আমি ওকে আবার বললাম, যেতে বলছি না রিয়া, যাও এখান থেকে। রিয়া বলল, ভাইয়া সরি, আমি আসলেই এটা বলতে চাইনি, কিন্তু আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। আমি বললাম, ভালো তো, এখন যাও এখান থেকে। রিয়া আমার সামনে থেকে একটা পিঠা নিয়ে খেতে খেতে বলল, এজন্য আপনাকে আমার এতটা পছন্দ হয় না, মাঝে মাঝে এত অল্প কারণে আপনি রেগে যান। আমি বলছি তো, আমার মুখ ফুসকে বের হয়ে গেছে, কেউ না জানুক, আমি জানি আমার ভাইয়া কতটা ভালো। প্লিজ ভাইয়া রাগ করবেন না আমার উপর। আমি বললাম, আর যাই বলো, এইসব কথা কখনো আমার সামনে বলবে না। আমি কি কখনো তোমাকে ছোট করে দেখছি বলো রিয়া? আর যদি ছোট করেই দেখতাম তাহলে আর আমার পাশে এভাবে বসিয়ে খেতে বলতাম না, বুঝলে? রিয়া আবার আমার পাশে বসে বলল, আমার যদি এমন একটা অনুমতি থাকতো যে যখন ইচ্ছে তখন আপনার হাত ধরতে পারতাম, তাহলে মাঝে মাঝে আপনার হাত ধরতাম।
আপনি বুঝবেন না আমি আপনাকে কতটা জানি। এই শহরে যদি কাউকে আমার এতটা ভালো লাগে সেটা আপনি। এজন্যই তো আমি সবসময় বলি যে আমার ভাইয়া খুব ভালো। আর আমি যদিও এইসব বলে থাকি তাহলে মন থেকে বলি নাই। আমার মনের ভিতরে এক কথা, বাইরে আর এক কথা। এখন একটা হাসি দেন, আমাকে যেতে হবে আবার। আপনার মন খারাপ থাকলে আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। আমি আগেই বলছি, সত্যি রিয়ার মাঝে কিছু একটা হলেও তো আছে, নইলে ওর দিকে তাকালে সত্যি আমার মন ভালো হয়ে যায়। বিশেষ করে ও খুব সুন্দর করে কথা বলতে পারে, ওর প্রতিটা কথার মানে আছে। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে যাও, গিয়ে কাজ করো। আর কাজ করার আগে কিছু খেয়ে নিও, নইলে আবার কাজ করতে পারবে না। রিয়া দাঁড়িয়ে হাসি দিয়ে বলল, কিছু কিছু মানুষের মুখ দেখে কাজ করলে সারাদিন কোনো কাজ করার ইচ্ছাই থাকে না, বিপদ শুধু লেগেই থাকে। আর কিছু কিছু মানুষের মুখের হাসি দেখে কাজ করলে সারাদিন ভালো যায়। প্রতিটা সময় মনে হয় যে আজকে কোনো একজন মানুষের হাসি দেখে সারাদিন পার করে ফেলছি। এইসব চিন্তা করতে ভালোই লাগে বেশ। তবে আমাদের সীমানা শুধু এই কাজের ভিতরে, এর বাইরে চাইলেও আমরা কিছু করতে পারবো না। আচ্ছা ভাইয়া থাকেন আসি। রিয়া রুম থেকে বের হয়ে চলে যাচ্ছে, আর আমি ওর দিকে এক নজর তাকিয়ে আছি। মেয়েটার সাথে এতদিন ছিলাম, এরপরও ওকে ভালো করে চিনতে পারি নাই। রিয়া মাঝে মাঝে অনেক রহস্যজনক কথা বলে, যা বোঝা বড়ই কঠিন হয়ে যায়। আজকে বিকালে আবার ভাইয়া শ্বশুর বাড়ি থেকে লোকেরা আসলো। সবাই এসে ভাইয়ার বিয়ের দিন তারিখ ঠিক করে গেল। সামনে শুক্রবার ভাইয়ার বিয়ে, আর বিয়ের সব দায়িত্ব পড়েছে আমার উপরে। আমি এজন্য সুমনকে আগে থেকেই নিয়ে আসছি। আমি জানি এইসব বিয়ের কাজ আমি একা সামলাতে পারবো না, এজন্য সুমনকে নিয়ে আসছি। ভাইয়ার বিয়ের কাজের দায়িত্ব সামলাতে সামলাতে কিভাবে যেন দিনটা চলে গেল বলতেও পারি নাই। আজকে সকালে আমার ভাইয়াকে নিয়ে বের হব, সবাই খুব বিজি। হঠাৎ করে বাবা আমার রুমে এসে বলল, দীপু এই ব্যাগটা রাখ, এখানে তোর আর তোর মেয়ের সেম কাপড় আছে, তাড়াতাড়ি পরে নে আর রেডি হ। বাবা যাওয়ার পর হঠাৎ আমার মনে হলো যে আমি সবার জন্য সবকিছু কিনে নিয়ে আসছি, কিন্তু রিয়ার জন্য যে কাপড় নিয়ে আসছি ওগুলো তো আর দেওয়া হলো না। ভাইকে বিছানার উপর রেখে ফোনটা ওর হাতে দিয়ে বললাম, খেলা করো আম্মু, কেমন, আমি আসছি। রিয়ার কাপড়ের ব্যাগটা নিয়ে আমি ওর রুমে চলে গেলাম। গিয়ে দেখি ও আম্মুর পুরাতন একটা শাড়ি পরার চেষ্টা করছে। অর্ধেক কাপড় পরেছে শরীরে আর অর্ধেক নিচে পড়ে আছে। আমি ওকে দেখে মাথা নিচু করে দিলাম। রিয়া একটা কম্বল নিয়ে শরীর ঢেকে বলল, ভাইয়া আপনি এখানে, আর আসার সময় নক করে আসবেন না। আমি মাথা নিচু করেই বললাম, সরি রিয়া, আমার মনে ছিল না, ভুল হয়ে গেছে। রিয়া বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, বলেন কি বলবেন। রিয়ার সামনে একটা ব্যাগ রেখে বললাম, তোমার জন্য আগে থেকে সবকিছু কিনে নিয়ে আসছিলাম, কিন্তু দেখো মনে ছিল না দিতে, নাও পরে নাও। রিয়া বলল, না ভাইয়া তার আর দরকার নেই, আমি খালামনির কাছ থেকে একটা শাড়ি নিয়ে আসছি, এটাই পরে যাব। আমি বললাম, দিব একটা মাথায়, কিন্তু এখন তাড়াতাড়ি এটা পরে নাও। রিয়া মন খারাপ করে বলল, আগে কখনো আমি শাড়ি পরি নাই, খালামনি তো খুব বিজি, ওনাকে বলতেও পারছি না, দাদি তো মুরব্বী মানুষ, ওনাকে কষ্ট দিয়ে কি আর কোনো লাভ আছে। আমি সুমনকে ডাক দিয়ে বললাম, কিরে সুমন কই তুই? সুমন দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়ার রুমে ছিলাম, বল কি বলবি, আর তাড়াতাড়ি রেডি হ বেটা। আমরা সবাই তো রেডি হয়ে বসে আছি। আমি বললাম, শোন তুই একটা কাজ কর, আমার মেয়ে বিছানার উপর শুয়ে খেলা করছে, ওর দিকে একটু নজর রাখিস, আর এখানে কেউ যেন না আসে এটাও দেখে রাখিস। সুমন ভাই থেকে বলল, আচ্ছা তুই তাড়াতাড়ি কর, আর তুই ভিতরে। আমি বললাম, হালা চুপ করে থাকতে পারিস না, পরে বলবো। এই কথা বলে দরজা হালকা একটু চাপিয়ে রিয়ার সামনে গেলাম। রিয়া শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি যে কি করতে চাইছি হয়তো ও এটাই দেখতে চাইছে। আমি রিয়ার একটা উন্না নিয়ে আমার চোখ বেঁধে ব্যাগ থেকে শাড়িটা নিয়ে ওকে পরাতে লাগলাম। তবে রিয়ার শরীরে স্পর্শ করতে আমার গা শিউরে উঠছে, ভিতরে যে কেমন একটা ফিলিং জেগে উঠছে এটা তো শুধু আমি জানি। তবে কখনো এটা চিন্তা করি নাই কাজের মেয়েকে আমি শাড়ি পরিয়ে দিব। রিয়ার দিকে তাকালেই জানো আমি সবকিছু ভুলে যাই, তখন যে কি হয় আমার এটাই জানি না। আমি রিয়াকে শাড়ি পরিয়ে শেষ করলাম, শুধু কুচি দেওয়া বাকি আছে। ওর পেটে যেই কুচি গুজে দিব তখন রিয়া আমার হাত ধরে বলল, দেন এটা আমি পারবো। আমি চোখ খুলতে রিয়া বলল, ভাইয়া আমাকে সুন্দর লাগছে তো। আমি রিয়াকে ধরে আয়নার সামনে নিয়ে বললাম, এখনো এতটা সুন্দর লাগছে না, তুমি একটু বসো, আমি আসছি। রিয়ার রুম থেকে বের হয়ে আম্মুর রুমে চলে গেলাম।
গিয়ে দেখি আম্মু রেডি হচ্ছে। আম্মুর কাছ থেকে মেকআপ বক্স নিতেই আম্মু বলল, মেয়েকে এত সুন্দর করে এখন সাজানোর দরকার নেই, পরে কারণ নজর লেগে যাবে। আমি মেকআপ বক্স নিয়ে রিয়ার রুমে চলে গেলাম। যাক, আম্মু তাহলে বুঝতে পারে নাই যে আমি রিয়াকে সাজিয়ে দিচ্ছি। আমার হাতে মেকআপ বক্স দেখে রিয়া বলল, না ভাইয়া, আমি মেকআপ দিব না, আমি এসব দিতে পছন্দ করি না। আমি বললাম, চুপ করে বসে থাকো বলছি, বেশি দিব না, হালকা দিব, আমি রিয়াকে সাজিয়ে দিচ্ছি। আর রিয়া বলল, আপনি এসব কোথা থেকে শিখলেন? আমি হাসি দিয়ে বললাম, ইউটিউব দেখে দেখে শিখছি। আমার অনেক ইচ্ছা যে আমি বিয়ের পর আমার বউকে এভাবেই সাজিয়ে দিব। রিয়া বলল, তাহলে তো যে আপনার বউ হবে সে খুব লাকি হবে। আমি বললাম, এটাও বলতে পারো। রিয়াকে সাজানো শেষ করে ওকে দেখে তো আমি নিজেই বোকা হয়ে গেছি। আমি রিয়াকে দেখে বললাম, ওগো মায়াবতী, কোথায় তোমার বাড়ি? এত সুন্দর রূপ নিয়ে তুমি আমার বাড়ির পাশ দিয়ে যাও, তোমাকে দেখে ঘরে থাকে না মন। তুমি আমার সেই স্বপ্নের মহারানী মহিজন, সাত সমুদ্রের ফুল তুমি, এক আকাশের তারা, তোমার রূপের মায়াতে আমি হলাম দিশেহারা। আমার কথা শুনে রিয়ার তো গাল লাল হয়ে গেল। রিয়া মাথা নিচু করে বলল, জান ভাইয়া, এভাবে বলবেন না, লজ্জা করে কিন্তু। আমি বললাম, না রিয়া, আমি সত্যি বলছি, তোমাকে যে কতটা সুন্দর লাগছে বলার বাইরে, একবার আয়নার সামনে তাকিয়ে দেখো। রিয়া আমার কথা শুনে আয়নার সামনে তাকিয়ে বলল, ওমা, এটা কে? সাজলে যে নিজেকে কতটা সুন্দর লাগে আমি নিজেও জানতাম না। ধন্যবাদ ভাইয়া আপনাকে, তবে এটা শুধু আজকেই, পরে আর সাজবো না। আমি বললাম, কেন সাজবে না? রিয়া বলল, যেই দিন আমাকে সাজানোর জন্য একটা মানুষ থাকবে সেই দিন সাজবো, তবে সেটা যেন আপনার মতোই হয়, এটাই আমি দোয়া করি। এখন চলেন, ভাইকে সাজাতে হবে। আপনিও তো আমাকে সাজাতে গিয়ে এখনো রেডি হন নাই, তাড়াতাড়ি চলেন। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।